হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি নেট দুনিয়ায় সারা জাগানো কোরিয়ান ড্রামা সিরিজ এসলাইন সম্পর্কে। এই ড্রামার মধ্যে দেখানো হয়েছে একটি মেয়ে যে কিনা ছোটবেলা থেকেই মানুষের মাথায় সুতোর মতো লাল রঙের রেড লাইন দেখতে পায়। এই লাইন দ্বারা বোঝানো হয়েছে তাদের বডি কাউন্ট কত, অর্থাৎ তারা কতজন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এবং এই লাইন সেসব মানুষদের সঙ্গে যুক্ত থাকে যাদের সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক হয়েছে। যার মাথায় যতগুলো লাইন, সে ততগুলো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি রিলিজ হওয়া এই কোরিয়ান ড্রামাটি মোট ৬টি পর্ব নিয়ে মুক্তি পাচ্ছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ড্রামাটির প্রধান চরিত্র হিউনকে, যে তার বাড়ির ভিতরে রয়েছে। সে তার বাড়িটিকে ভালোভাবে ঢেকে রেখেছে এবং তার অবস্থা থেকে মনে হচ্ছে সে অনেকদিন ধরে বাইরে বের হয়নি। হিউন তার ঘরের জানালা একটু খুলে বাইরে তাকিয়ে দেখে এক মেয়ে যার নাম শিয়াওনেকে তার চাচা তার গাড়ি দিয়ে বসে স্কুলে নিয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু শিয়াওনে তার গাড়িতে বসার জন্য না করে দেয়। এখানে হিউন দেখতে পাই শিউনের মাথায় একটি এস লাইন আছে, আর গাড়িতে বসা তার চাচার মাথায় অনেকগুলো এস লাইন রয়েছে, যার মানে তিনি অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। এই সময় হিউনের চোখ পড়ে সামনের বিল্ডিং এর একটি জানালার দিকে। সেখানে একটি মেয়ে বসেছিল যার নাম ইভন। সে হিউনকে দেখে হাসতে থাকে। হিউন দেখে তার মাথায় 3টি এস লাইন আছে। এটা দেখে হিউন সঙ্গে সঙ্গে নিজের জানালা বন্ধ করে ফেলে। এরপর সে টিভি দেখতে শুরু করে এবং টিভিতেও সে লোকজনের মাথায় এস লাইন দেখতে পায়। এরপর আমাদের দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য। যখন হিউন ছোট ছিল, সে তার বাবা মার মাথার উপর অনেক এস লাইন দেখতে পেত। তার মা একদিন হিউনের আঁকা একটি ছবি দেখে ফেলে, যেখানে দেখা যায় হিউনের বাবার মাথা থেকে একটি এস লাইন হিউনের এক আন্টির দিকে যাচ্ছে। তার মা দেখে যে তার নিজের মাথার দিক থেকেও কিছু এস লাইন বের হচ্ছে। তারপর সে বুঝে ফেলে এই লাইনগুলোর মানে কি, এবং তার মা রাগে তার বাবাকে খুন করে ফেলে। এই খুনের দৃশ্য হিউন নিজের চোখে দেখে ফেলে। এরপর হিউন নিজে থেকে বলে, আগে আমি এই লাইনগুলোর মানে বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার পর আমি বুঝতে শুরু করি এবং আমি রিয়েলাইজ করতে পেরেছি যে এই লাইনগুলোর কারণে মানুষও খুন হতে পারে। তাই আমি সবসময় নিজেকে গোপন করে রাখি, আর আমি এইসব থেকে গিভ আপ করে ফেলেছি। আর এখানে তখনকার দৃশ্য দেখানো হয় যেখানে হিউন নিজেকে কয়েকবার মারার চেষ্টা করেছিল। কয়েকবার সে ছাদ থেকে পড়েছে, আবার কয়েকবার ফাঁসি লাগানোর জন্য অনেক চেষ্টা করেছে, আবার কয়েকবার সে নিজের হাতে রক্ষাটার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও সে কোনোভাবে সুসাইড করতে সফল হয়নি। বর্তমানে হিউন গবেষণা করছিল এবং নিজেই বলছিল, আমাকে খুঁজে বের করতে হবে যে আমি এই লাইনগুলো কেন দেখি, এগুলো কি কেউ তৈরি করেছে, আর আমি ছাড়া এই লাইনগুলো কি কেউ দেখতে পারে, আর আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। আর ঠিক তখনই হিউনের দরজায় একজন কড়া নাড়ে। সে ডোর হোল দিয়ে বাইরের দিকে তাকায় এবং দেখে ইবান তার জন্য কিছু ফল নিয়ে এসেছে, কিন্তু বারবার নক করা সত্ত্বেও সে দরজা খুলে না। ইবান বাইরে ফল রেখে বলে, আমি তোমার পাশের বিল্ডিং থেকে এসেছি। প্রথমে ভেবেছিলাম রাইস কেক নিয়ে আসবো, কিন্তু আজকাল কেউ রাইস কেক খায় না। হিউন কিছু বলে না। তখন ইবান বলে, আমি ফলগুলো এখানেই রেখে যাচ্ছি, তুমি নিয়ে নাও। এই বলে সে চলে যায়। তার চলে যাওয়ার পর হিউন ফলগুলো নিয়ে ঘরে ঢুকে পড়ে এবং এমন ভাবে খেতে শুরু করে যেন অনেকদিন পর সে ফল খাচ্ছে। পরের দৃশ্যে আমরা শিয়নের চাচাকে দেখি, যার নাম জিওক। সে একজন পুলিশ এবং ড্রামার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। জিওক পুলিশ স্টেশনে ঢুকে তার সহকর্মীদের সঙ্গে এদিক ওদিক কথাবার্তা বলতে থাকে এবং পরের একজন সহকর্মীর সঙ্গে রোমান্সে জড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি হায়ং নামের একটি মেয়েও তার সঙ্গপাঙ্গরা মিলে শিওয়ানকে স্কুলের ছাদে মারতে থাকে। সে শিওয়ানকে বলে, আমি তোকে টাকা আনতে বলেছিলাম, বুঝলি না? এবং তারা তাকে এটাও বলে, যদি তুমি আবার তোমার আঙ্কেলের কাছে বিচার দাও, তাহলে আমি তোমাকে ছাদের উপর থেকে ফেলে দেব। এরপরের সিনে আমরা জিউকে তার এক সহকর্মীর সঙ্গে একটি ক্রাইম সিনে দেখতে পাই। সে সেই অ্যাপার্টমেন্টটিকে ভালোভাবে দেখতে থাকে। তখন জিউক রান্না করে কিছু খাবারের খালি বক্স দেখতে পায়। তারপর সে বুঝতে পারে মার্ডার হওয়া ব্যক্তিটি বেশিরভাগ সময় বাইরে থেকে খাবার অর্ডার করে খেত। এই সময় জিউকের এক জুনিয়র এসে তাকে জানায়, আমি আশেপাশে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং আমি খুঁজ পেয়েছি যে গতকাল গভীর রাতে এখানে একজন হেলমেট পরা ফুড ডেলিভারি বয় এসেছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিউক এবং ডাংসিক একটি ডেস্কে বসেছিল এবং তারা এই কেস সম্পর্কে কথা বলতেছিল। ডংসিক জিউকে বলে যে ভিকটিমের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, এমনকি তার কোনো শত্রুও ছিল না। সে গতকাল রাতে কোনো খাবারও অর্ডার করেনি, এমনকি তার ঘর থেকে কোনো টাকা পয়সাও চুরি হয়নি। এর মানে মার্ডার আর কোনো না কোনো সাইকোপ্যাথ হবে। জিউক বলতে থাকে, তুমি কি তার লাভ লাইফ নিয়ে কোনো খোঁজখবর নিয়েছো? এর উত্তরে ডংসিক বলে, ভিকটিমের আগে একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কয়েক বছর ধরে সিঙ্গেল।
যেটা শোনার পর জিউক তাকে ভিকটিমের এক্স বয়ফ্রেন্ডের খোঁজ করার কথা বলে। এরপর সিন শিফট হয়, যেখানে আমরা হিউনকে দেখতে পাই সে নিজের ঘরে বসে নিউজ চ্যানেলে ওই মেয়েটির হত্যার খবর দেখছিল, যেখানে সিসিটিভির ফুটেজ দেখিয়ে বলা হচ্ছিল এখানে হেলমেট পরা লোকটি হচ্ছে সন্দেহভাজন। তখনই হিউন লক্ষ্য করে যে এই লোকটির মাথার উপর মাত্র একটি এসলাইন আছে, যেটি খুবই অল্প কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায়। আর ঠিক তখনই হিউন বাইরে থেকে আসা একটি বাইকের শব্দ শুনতে পায়। তখন সে জানালা দিয়ে বাইরের দিকে দেখতে পায় সেই হেলমেট পরা লোকটিকে, যে পাশের বাসার বিল্ডিং এর দিকে যাচ্ছিল। সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে কল দেওয়ার জন্য ফোন তোলে, কিন্তু আনফরচুনেটলি তার মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। সে ফোনটিকে চার্জে লাগায় এবং হেলমেট পরা লোকটিকে দেখতে থাকে, যে কিনা ইভানের অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। তারপর হিউন তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে কল করে এবং বলে যে তার পাশের বাসায় হেলমেট পরা লোকটি ঢুকে পড়েছে। তারপর সে দেখতে পায় আসলে সেই হেলমেট পরা লোকটি ইভানের বয়ফ্রেন্ড ছিল। এর পরের দিন আমরা হিউনকে স্কুলে দেখতে পাই এবং সে খেয়াল করে যে শিউনে স্কুলে আসেনি, এই জন্য সে লকার ভেঙে ফেলে এবং সেখানে রাখা তার লাভ লেটার খুলে পড়তে থাকে। অন্যদিকে জিউক যখন নিজের বাসায় আসে তখন শিউনে তার রুম থেকে বের হয়ে তাকে বলতে থাকে আপনি কি আমাকে কিছু টাকা দিতে পারবেন। তখন জিউক তার ওয়ালেটের সমস্ত টাকা তাকে দিয়ে বলে আমি তোমাকে বাকি টাকা কালকে বের করে দিব। ঠিক তখনই জিউক শিউনের গালের ব্যথার দাগ দেখতে পায়। তখন জিউক তাকে বলে আজকে তুমি স্কুলে যাওনি কেন, তোমার সাথে কি হয়েছে, কে তোমাকে মেরেছে, আমাকে সবকিছু খুলে বলো। তারপর শিউনে তাকে বলে এটা কিছু না, আপনি বলেন আপনি আমাকে কত টাকা দিতে পারবেন। যার উত্তরে জিউক তাকে বলে আগে তুমি আমাকে এটা বলো এই টাকা দিয়ে তুমি কি করবে। তখন শিউনে তাকে কিছু না বলেই সেখান থেকে রাগ করে তার রুমে চলে যায়। এরপর জিউকের কাছে ডংসিং এর কল আসে এবং সে তাকে বলে কাল রাতে তোমার এলাকার বিল্ডিং বি থেকে একটি মেয়ে কল করেছিল, সে হেলমেট পরা সেই লোকটির ব্যাপারে বলছিল, এখন তুমি কি তার সাথে গিয়ে দেখা করতে পারবে। এখানে জিউক প্রথম থেকে হিউনের অ্যাপার্টমেন্টের জানালার দিকে তাকিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরিভাবে ঢাকা ছিল। এরপর জিউক হিউনের বাসার সামনে গিয়ে তার ডোরে নক করতে থাকে আর বলতে থাকে আমি পুলিশ স্টেশন থেকে এসেছি। তখন হিউন তাকে ডোর হোল দিয়ে দেখে অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে এত কাছ থেকে এতগুলা অ্যাসলাইনওয়ালা মানুষ জীবনের প্রথম দেখেছে। ঠিক তখন উপর থেকে একজন মানুষ এসে জিউককে বলতে থাকে দরজায় নক করে কোনো লাভ নেই, সে কখনো বের হবে না। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপর কিছুটা সাহস দেখে হিউন দরজা খুলে এবং তাকে বলতে থাকে কাল রাত একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, আমি সেই হেলমেটওয়ালা লোকটিকে খুনি মনে করেছিলাম, আসলে আপনাদের এদিকে যে নতুন একজন মেয়ে এসেছে সে তার বয়ফ্রেন্ড। তারপর জিউক তাকে বলতে থাকে তুমি একজন স্টুডেন্ট, তোমার তো এখন স্কুলে থাকার কথা। এটা শোনার পর হিউন তার দরজা তাড়াতাড়ি করে বন্ধ করে ফেলে এবং জিউক নিজেকে বলতে থাকে আজকালকার বাচ্চারা অনেক বেয়াদব। তারপর রাতে আমরা সেই হেলমেট পরা লোকটিকে দেখতে পাই যে বিল্ডিং বিতে ঢুকেছে এবং হিউনের উপরের ফ্লোরে গিয়ে আবার ফিরে আসে। যখন সে নিচে নামতে শুরু করে তখন হিউন তার দরজার ছিদ্র দিয়ে তাকে দেখতে থাকে। হঠাৎ করেই সেই লোকটি হিউনের দিকে তাকায় এবং সেও দরজার ছিদ্র দিয়ে হিউনকে দেখতে থাকে, যার ফলে হিউন অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা শিউনেকে দেখতে পাই যে একটি ফ্লোরে বসেছিল। ঠিক তখনই হাইওয়ানের মেসেজ আসে এবং সেখানে লেখা ছিল চুপচাপ টাকা নিয়ে স্কুলে চলে আসো। ঠিক তখনই শিউনের নজর পড়ে একটি মহিলার দিকে, যে কিনা এটিএম থেকে কিছু টাকা বের করে বাইরে আসতে থাকে। তখন শিউনের টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে ওই মহিলার ব্যাগ চুরি করার সিদ্ধান্ত নেয় এবং তার পিছু করতে থাকে। যখনই সে ওই মহিলা থেকে ব্যাগটি চুরি করবে ঠিক তখনই কিছু মানুষ আসে এবং সে ব্যাগটি আর চুরি করতে পারেনি। অন্যদিকে আমরা জিউককে দেখতে পাই যেখানে ডংশিপ তাকে বলে আমি ভিকটিমের বয়ফ্রেন্ড সম্পর্কে খোঁজ নিয়েছি, কিন্তু মজার বিষয় হচ্ছে সে আপনাদের এরিয়ার বিল্ডিং বিতে থাকে আর তার নাম হচ্ছে জিউংমিন। সে আসলে একটা স্কুলের শিক্ষক, যে স্কুলে আপনার ভাতিজি পড়ে। তারপর জিউক তার ছবি দেখা মাত্রই তাকে চিনে ফেলে, কারণ সে হচ্ছে সেই ব্যক্তিটি যে আজকে সকালে ইউনের বাসার সামনে তার সাথে কথা বলেছিল। তখন সে একটি চশমা পরেছিল। ডংসিক তাকে আরেকটি জরুরি কথা বলে গত মাসে যে মেয়েটির মার্ডার হয়েছিল এই লোকটি সেই মেয়েটির জিমেও যেত। এর মানে হচ্ছে এই দুইজন ব্যক্তি মারা যাওয়ার পেছনে এর কোনো না কোনো কানেকশন রয়েছে, কারণ এটি কোনোভাবেই কোইন্সিডেন্স হতে পারে না। এরপর যখনই তারা দুইজন জংমিনের বাসায় যাওয়ার প্রস্তুতি নেয় ঠিক তখনই হসপিটাল থেকে জিউকের কাছে একটা কল আসে যে তার বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি। তারপর সে ডংসিংকে বলে তুমি জংমিনের বাসায় যাও, আমি একটু পর আসছি। এরপর সে হসপিটালে চলে যায়, যেখানে নার্স তাকে বলে আপনার বাবা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। যেন মনে হচ্ছে সে প্রথম থেকেই জানে তার বাবা কোথায় আছে এবং সেখানে গিয়ে দেখে তার বাবা ছাদের রিলিং ধরে দাঁড়িয়ে আছে। তখন হসপিটালের নার্স তার বাবাকে ধরে ফেলে এবং তাকে নিচে নামিয়ে আনে। অন্যদিকে ডংসিং জুংমিনের অ্যাপার্টমেন্টে যায় এবং সেখানে গিয়ে দেখে চতুর্দিকে অন্ধকার। তারপর সে টর্চ অন করে একটি রুমের মধ্যে যায়, যেটা ছিল পুরোটাই লাল রঙের এবং চারদিকে কিছু দড়ি পড়েছিল। তারপর সে জিউককে কল করে এবং বলে আমার এখানে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। তারপর জিউক তাকে বলে আমি রাস্তার মধ্যেই আছি, তাড়াতাড়ি আসছি। তারপর আমরা দেখি জংমিং ওই রুমের মধ্যেই লুকানো ছিল।
সে হঠাৎ করে ডংসিং এর মাথায় লোহা দিয়ে বাড়ি মারে এবং ফোন হঠাৎ করেই কেটে যায়। তারপর জিউক ডংসিংকে কল করে এবং সে কল উঠায় না। তারপর সে বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে। জিউমিং ডংসিংকে বেহুশ করে বেঁধে ফেলে। তারপর সে হেলমেটটি পরে এবং চশমা লাগিয়ে আয়নার সামনে বলতে থাকে আরেকজন বাকি আছে। সে যখন নিচে চলে আসে, হিউন তাকে দেখে ফেলে এবং সে দেখতে পায় তার এস লাইন ইভানের সাথে কানেক্টেড এবং সে তারই বাসায় যাচ্ছে। তারপর সে সাথে সাথে আবার পুলিশ স্টেশনে কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনে আবারও চার্জ ছিল না। এজন্য সে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে ছুরি বের করে এবং রুম থেকে বেরিয়ে আসে। এত বছর পর সে বাসা থেকে বের হয়েছে, যার কারণে সে ঠিকভাবে চলাফেরাও করতে পারছে না। এই জন্য সে সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আর তখন সে তার মাকে ইমাজিন করতে থাকে, যার হাত রক্তে রঞ্জিত ছিল। সে কল্পনায় তার মার দিকে হাত বাড়ায়। অন্যদিকে জং মিনিয়ন ইভনের অ্যাপার্টমেন্টে চলে আসে এবং ইভন মনে করে যে তার বয়ফ্রেন্ড, কিন্তু যখনই জংমিন তার মাথার হেলমেট খোলে তখন ইভন তাকে দেখে অনেকটা ঘাবড়ে যায় এবং বলে, জংমিন তুমি এখানে কি করছো? এরপর আমরা দেখতে পাই জংমিন ও হিউনের মতো এসলাইন দেখতে পাই এবং সে ইভনের মাথায় অনেকগুলো এসলাইন দেখতে পাই। তারপর সে ইভনের গলা চেপে ধরে এবং বলতে থাকে এসব করার মাধ্যমে আমরা বাঁচতে পারি। ঠিক তখনই সেখানে হিউন এসে পড়ে এবং তাকে সরে যেতে বলে। তারপর জংমিন তার সামনে গিয়ে বলে, তুমি কি আমাকে এই চাকু দিয়ে মারবে? তুমি ট্রাই করে দেখতে পারো, তুমি এতটা ভয় পাচ্ছ কেন? তারপর সে হিউনের হাত থেকে চাকু ছিনিয়ে নিয়ে হিউনকেই ছুরি মারে, যার ফলে সে সেখানেই পরে বেহুশ হয়ে যায়। অন্যদিকে জিউকো জংমিনের বিল্ডিং এ এসে পড়ে আর তখন সে হিউনের দরজা খোলা দেখতে পায়। আর এজন্য সে প্রথমেই তার অ্যাপার্টমেন্টে যায় এবং সে সেখানে দেয়ালে লাগানো সবগুলো জিনিস দেখতে থাকে। অন্যদিকে জংমিন ইভনের গলা চেপে ধরার চেষ্টা করে। তখন তাদের কারাগারের মধ্যে জংমিনের চশমা নিচে পড়ে যায়। তারপর সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে, আমার চশমা কোথায়? কিছুটা খোঁজাখুঁজি করার পর সে চশমা খুঁজে পায়, যেটা পরার পর সে হাসতে থাকে এবং ইভনকে আবার মারার চেষ্টা করে। এইবার তার চিৎকারের শব্দ জিউক শুনে ফেলে এবং সে দেখতে পায় জংমিন ইভনকে মারার চেষ্টা করছে আর হিউন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক তখনই হিউনের জ্ঞান ফিরে আসে, কারণ সে অমর, তার শরীর নিজে নিজেই হিল হয়ে যায়। সে সুযোগ বুঝে জিউমিনের পায়ে ছুরি মারে, যার ফলে জিউমিন চিৎকার করে ওঠে। এর পরপরই জিউমিন ইভনকে চাকু মারার চেষ্টা করে আর তখনই জিউক হিউনের জানালা থেকে তাকে গুলি করে, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং যখন তার চোখ বন্ধ হতে থাকে সে নিজেকে বলতে থাকে সেই এসলাইনগুলো গায়েব হয়ে যাচ্ছে। অতঃপর সেখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স চলে আসে এবং সেখানে হিউনকে বসে থাকতে দেখা যায়। তখন জিউন তাকে তার সানগ্লাসটা দেয়, যেটা সে বের হওয়ার সময় বিল্ডিং এর বাইরে ফেলে রেখে চলে এসেছিল। জংমিনের ডেড বডি দেখার পর হিউন নিজেকে বলছে সেও কি এসলাইন দেখতে পেত, কিন্তু কিভাবে? এখন সে মনে করতে থাকে যখন জংমিন ফাইট করছিল তখন তার চশমা নিচে পড়ে যায়। তখন সে সেটাকে পাগলের মতো খুঁজতে থাকে। তখন হিউন নিজেকে বলতে থাকে সে কি তাহলে সেই চশমার জন্যই এসলাইনগুলো দেখতে পেত। তখন জিউক হিউনকে বলে, তুমি কি শিওর তোমার কোনো হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই? হিউন তখন হসপিটালে যাওয়ার জন্য মানা করে দেয় এবং তাকে বলে এখন যে লোকটি মারা গেছে সে আসলে কে। জিউক তাকে বলল এর উত্তর সে পরে দিবে। আর ঠিক তখন সেখানে শিউনে এসে পড়ে। তখন সে হিউনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মাঝরাতে সানগ্লাস কে পরে? তারপর জিউক তাকে বলে, তোমরা কি একে অপরকে চিনো? এখানে এই দুইজনের কেউই এই কথার উত্তর দেয় না। এরপরের সিনে আমরা দেখতে পাই জিউক শিউনের রুমে আসে এবং শিউনে তাকে বলে, যদি আপনি টাকা না নিয়ে আসেন তাহলে আপনি আমার রুমেও আসার কোনো প্রয়োজন নেই। তারপর জিউক তাকে বলে, আমি কি তোমার এটিএম মেশিন নাকি? আচ্ছা একটা কথা বলো তো, তোমার স্কুলে কি কিছু হয়েছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, সেটা আমরা দুজন মিলে সলভ করতে পারবো। তখন শিউনে তাকে বলতে শুরু করে, আপনি কি সলভ করতে চাচ্ছেন? গার্ডিয়ান হয়ে আমার স্কুলে আসবেন এবং হঠাৎ করে আপনি গায়েব হয়ে যাবেন। যখন আপনি আমাকে নিয়ে কোনো পরোয়াই করেন না তখন অভিনয় করার কোনো প্রয়োজন নেই। তখন তার উত্তরে জিউক বাদ দাও এসব বলে রুম থেকে বেরিয়ে আসতে থাকে। তখন শিউনে তাকে বলে, ওই মেয়েটির পুরো নাম শিন হিউন, সে আমার একসময়ের ক্লাসমেট ছিল। তার মা তার বাবাকে ছুরির আঘাতে মেরে ফেলে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এর পরবর্তী সিনে আমরা হিউনকে দেখতে পাই যে নিজেকে বলছে, প্রথমবার আমি এটা রিয়েলাইজ করতে পারছি যে এসলাইন দেখার মাধ্যমে কারো জীবন বাঁচানো সম্ভব। শেষ পর্যন্ত আমার কি করা উচিত? তখন হঠাৎ করে তার মোবাইলে অপরিচিত একজন ব্যক্তির মেসেজ আসে, যেটার মধ্যে লেখা আছে, আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, আমার সাথে যদি দেখা করতে চাও তাহলে হাই স্কুলে এসে দেখা করো। তারপর এই এপিসোডটি এখানেই সমাপ্ত হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।